জাতীয় নির্বাচন সামনে রেখে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 11তম সভা শেষে এ কথা জানান তিনি। বলেন, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মব বন্ধে সকল আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে নির্দেশনা দেওয়া হয়েছে। যে কোনো মূল্যে এসব ঘটনা রোধে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধী যে দলেরই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না, সবাইকে আইনের আওতায় আনা হবে। কেউ নিজের হাতে আইন তুলে না নিতে পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের ধরতে যে কোনো সময় সারা দেশে চিরুনি অভিযান শুরু হতে পারে। হলো একটা স্টেক হোল্ডার, আর একটা স্টেক হোল্ডার ইলেকশন কমিশন, আর একটা হলো সবচেয়ে বড় হলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে তারা। এখানে 4 ভাগের 1 ভাগে কিন্তু আমাদের প্রিপারেশনটা আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাচ্ছি। তারপরে ধরেন যে ইলেকশনের ডেট এটা দিবে হলো ইলেকশন কমিশন, তারা এটা কবে ইলেকশন দিবে তো একটা টেন্টেটিভ ডেট তো আপনাকে সবসময় বলা হচ্ছে যে রোজার আগে হতে পারে, রোজার পরে হতে পারে, কিন্তু এটা নিয়ে আমাদের কোনো না। আগে সংস্কার, আওয়ামী লীগের বিচার এবং একটি নতুন সংবিধান প্রয়োজন। এর মাধ্যমে দেশকে নতুন করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে পিরোজপুরে কেন্দ্রীয় পথসভায় তিনি এসব কথা বলেন। বিচার আর সংস্কার ছাড়া বাংলার জনগণ নির্বাচন মেনে নেবে না জানিয়ে নাহিদ বলেন, কোনো দল সংস্কার না চেয়ে শুধু ক্ষমতা চাইছে, এজন্য তারা নির্বাচনের তাগিদ দিচ্ছে। শহীদদের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করে নাহিদ বলেন, এজন্য অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা করবে এনসিপি। সংস্কার লাগবে এবং এই আওয়ামী লীগের বিচার লাগবে এবং একটা নতুন সংবিধান লাগবে। সংস্কার, বিচার, নতুন সংবিধানের মাধ্যমে আমরা দেশটাকে পুনর্গঠন করব। দেশের অর্থনীতি, দেশের সংস্কৃতি সবকিছুকে আমরা নতুন করে ঢেলে সাজাবো। দেশের সংস্কারের পক্ষে আজকে যদি কেউ না থাকে, আমরা যে তরুণরা রাজপথে নেমেছিলাম, আমাদের আহ্বানে যারা আপনারা নেমেছিলেন, আমাদের আহ্বানে যারা এসে শহীদ হয়েছিলেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। মৌলিক বিষয়গুলোতে ঐক্যমতে পৌঁছানো গেলে এ মাসেই জুলাই সনদ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে সূচনা বক্তব্যে তিনি আরও বলেন, সংস্কার ইস্যুতে অনেকগুলো বিষয়ে কাছাকাছি আসা গেছে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আমরা কথা বলবো তার সাথে। আনোয়ার, আজকের আলোচনার কোন কোন বিষয় আসলে গুরুত্ব পাচ্ছে এবং এই ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। দিশা, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আজকের 12তম দিনের মতো বৈঠক চলছে। এর মধ্যে যেটি হচ্ছে মধ্যাহ্ন বিরতি শুরু হয়েছে। এর মধ্যে কিছু কিছু রাজনৈতিক দলের নেতারা তারা বৈঠক থেকে বের হয়ে এসেছেন। তো সেই জায়গা থেকে যদি বলি তাহলে আমরা দেখেছি যে জামায়াত ইসলামের নায়েবে আমির তিনি কথা বলেছেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যে সাধারণ সম্পাদক তিনিও কথা বলেছেন। অর্থাৎ আজকের আগের যে এজেন্ডা তারই অমীমাংসিত কিছু দিক আজকের আলোচনায় জায়গা পেয়েছে। তার মধ্যে হচ্ছে যে জরুরি অবস্থা ঘোষণা, এই বিষয়টাতে বেশিরভাগ রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছেন বলেই কিন্তু আমরা একটু আগেই একটি তথ্য পেলাম। অর্থাৎ জামায়াত ইসলামের নায়েবে আমির তিনি বললেন যে অনেকটাই ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে। বিশেষ করে তারা বলছেন যে জরুরি অবস্থা যেটি আছে সেই জায়গা থেকে জরুরি অবস্থা ঘোষণা অর্থাৎ জারির বেলায় যে রাষ্ট্রপতির একটি বিষয় থাকে, তো সেখানে বিরোধী দলের যে প্রধান এবং সেই সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের যে সমন্বয় নিয়েই আসলে সিদ্ধান্তটি হতে হবে, এমন একটি জায়গায় মোটামুটি সব রাজনৈতিক দল একমত পোষণ করেছে। একই সঙ্গে আমরা দেখেছি যে এই জরুরি অবস্থা চলাকালীন সময়ে যাতে কোনো ধরনের যে মানবাধিকার লঙ্ঘনের যে বিষয়গুলো অনেক সময় থাকে, অর্থাৎ জীবনের যে অধিকার, সেই অধিকার যাতে খর্ব না হয়, ক্ষুণ্ণ না হয়, সে ব্যাপারেও অনেকটাই একমত অন্যান্য রাজনৈতিক দলগুলো। একই সঙ্গে আমরা দেখেছি আরও কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা আছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিষয়গুলো নিয়ে আরও আলোচনা হবে। প্রধান বিচারপতির নিয়োগ, সেটি নিয়েও আলোচনা কিছুটা হয়েছে, বিরতির পরে আরও সেটি বিস্তারিত জানা যাবে। তো আমরা সব মিলে যদি বলি তাহলে বলতে হবে যে যখন বৈঠকটি শেষ হবে দিন শেষে, তখন যে আনুষ্ঠানিক যে বক্তব্যগুলো আসবে একটা সিদ্ধান্তের জায়গায়, তখনই হয়তো আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে আজকে এই ঐকমত্য কমিশনের বৈঠকের চূড়ান্ত বা সবশেষ জানাতে পারবো। নিশ্চয়ই আনোয়ার, ধন্যবাদ আপনাকে। এনবিআর এর আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার
ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। প্রশাসন ক্যাডারের সাথে দ্বন্দ্বের জেরে এনবিআর এর আন্দোলন হয় বলেও জানান তিনি। এনবিআর এ আতঙ্ক দূর করতে অভয় দেওয়ার কিছু নেই উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, কর্মকর্তাদের আচরণ পরিবর্তন এবং রাজস্ব আহরণের মধ্য দিয়ে আস্থা ফিরিয়ে আনতে হবে। রবিবার সকালে সচিবালয়ের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির অগ্রগতি বিষয়ে সংবাদ সম্মেলন করেন। এতে যোগ দেন উপদেষ্টা কমিটির আহ্বায়ক ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির। আরও উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। কমিটির সদস্য ব্রিগেডিয়ার এ সময় বিদ্যুৎ উপদেষ্টা এনবিআর এর সম্প্রতি আন্দোলন নিয়ে কথা বলেন। অধ্যাদেশের কিছু ত্রুটি আমরা আইডেন্টিফাই করছি, তো সেই ত্রুটিগুলি আমরা সংশোধনের জন্য সরকারকে পরামর্শ দেব। ওরা বলছে যে সব লোক আমাদের হতে হবে, এটাও গ্রহণযোগ্য না। আবার এই উসিলায় প্রশাসন কাডারের যে খবরদারি, সেটাও আমরা মনে করি এটা গ্রহণযোগ্য নয়। উপদেষ্টা আরও জানান, রাজস্ব নীতি এবং রাজস্ব বাস্তবায়ন নামে দুটো বিভাগ করা হয়েছে। এখন থেকে সেগুলো থাকবে। 2 বিভাগের জন্য 2 জন সচিব থাকবেন। এনবিআর কিন্তু আর থাকবে না, এবং এটা কিন্তু সবার জন্যই ভালো। নতুন 2টা বিভাগ হবে, রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন। এই 2টা বিভাগের যে সচিব কি হবে, এই জন্য একটা নীতিমালা করতে হবে। এই যোগ্যতা থাকতে হবে। এনবিআর নামের প্রতি মানুষের একটি নেতিবাচক ধারণা রয়েছে, তাই এই নামটি আর থাকবে না বলেও জানান জ্বালানি উপদেষ্টা। এনবিআর নাম শুনলে, এনবিআর চাকরি করলে শুনে মানুষ একটা লম্বা হাসি দেয়। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। 10 জুলাই আবু সাইদ হত্যা মামলায় 26 জনকে ট্রাইব্যুনালে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়ে দেয়া আদেশের সংশোধন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে পূর্ববর্তী আদেশের সংশোধন করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের এই ট্রাইব্যুনাল। এদিন রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, মামলার 2 আসামি অন্য মামলায় গ্রেপ্তার রয়েছে। একই সঙ্গে আসামি রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির প্রকাশ না করার পাশাপাশি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল। গত 10 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 26 জন পলাতক আসামিকে 1 সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালে আত্মসমর্পণে 2টি জাতীয় পত্রিকার বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। চাঁদা না দেয়ায় ঢাকার যাত্রাবাড়ী এলাকায় শরীয়তপুরে বাস ভাঙচুর এবং শ্রমিকদের উপর হামলার অভিযোগ উঠেছে সাবেক যুবদল নেতা এবং তার অনুসারীদের বিরুদ্ধে। শরীয়তপুরের পরিবহন মালিকদের অভিযোগ, 5 কোটি টাকার চাঁদা দিতে রাজি না হওয়ায় এসব করা হচ্ছে। এই ঘটনার জেরে 4 দিন ধরে শরীয়তপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত বাস চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যদিও অভিযোগ অস্বীকার করে সাবেক যুবদল নেতা বলেছেন, তিনি নিজেই চাঁদাবাজির শিকার। অভিযোগ আছে রাজধানীর যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহসভাপতি মুশফিকুর রহমান ফাহিম শরীয়তপুর সুপার সার্ভিস নামে যৌথ মালিকানাধীন একটি বাস কোম্পানির কাছ থেকে প্রতি মাসে 10 লাখ টাকা চাঁদা আদায় করছেন। সম্প্রতি মুশফিকুর এককালীন 50 লাখ টাকা এবং ওই কোম্পানির ব্যানারে নিজের 10টি বাস চালানোর দাবি করেন। বাস মালিকরা বলছেন, এ দাবি পূরণ করতে হলে রুট পারমিট ও আনুষঙ্গিক খরচ হবে প্রায় 5 কোটি টাকা। তাই এটি না মানায় মুশফিকের অনুসারীরা যাত্রাবাড়িতে শরীয়তপুরগামী বাস চলাচলে বাধা দেয়। প্রত্যেক দিন 30,000 নিলে মাসে 10 লাখ এটা নিতেছে মাসিক। এখন বড় অ্যামাউন্ট বলতেছে 10টা গাড়ির গ্যাপ চায়, সেই গ্যাপের হিসাব করলে আমাকে 5 কোটি টাকা ভ্যালুয়েশন আহে। বড় ধরনের দাবি করতেছে, সেইটা নিয়ে আমাদের বিরোধ, আমরা সেটা দিতে রাজি না। এতে গেল বুধবার থেকে শরীয়তপুরের কোনো বাস যাত্রাবাড়ি পৌঁছাতে পারছে না। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। না দিতে বলতে অনেক সমস্যা হয়, ওখান থেকে যারা অন্য বাসে যাবে তাদের জন্য সমস্যা হয়। আমরা যাত্রাবাড়ি গেলে দামগুলিকে সুবিধা বেশি, আর রাস্তা নামালে দামও ভোগান্তি। টাকা চাঁদা চাইছে, ঠিক আছে, এই কারণে যাত্রীরা দ্রুত সমাধান চায়। গেল কয়েকদিনে চক্রটির বিরুদ্ধে অন্তত 25টি বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে। আমাদের স্টাফ গায়ে হাত দিতেছে, আঙ্গ মারধর করতেছে, এটি আর কি আমাদের সমস্যা হইতেছে। আমরা তো পেটের দায়ে আমরা কর্ম করি, কিন্তু আমাদেরকে
যাওয়ার সাথে সাথে মারধর করে, গাড়িতে ভাঙচুর করে। এদিকে অভিযুক্ত মুশফিকুর বিষয়টি অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন, বলেন তার বাসগুলো সড়কে চলতে বাধা দেওয়া হচ্ছে। আমাদের পরিবহনগুলি বাধাগ্রস্ত করে, আটকে আপনার করে যাত্রী নামায় দেয়, এই বিভিন্ন ঝামেলা নিয়ে এখন আমি চাঁদাবাজ হয়ে গেছি। যদি 5 কোটি টাকা কারো কাছে চাঁদা দাবি করি, তাতে একটা নিম্নতম একটা প্রমাণ থাকবে, তাহলে তাদের প্রমাণটা হাজির করতে হবে। পরিবহন নেতারা বলছেন প্রশাসনকে লিখিতভাবে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা আইনগতভাবে চেষ্টা করতেছি। আমরা শরীয়তপুর জেলা প্রশাসনের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা এসপি সাহেবকে বলেছি, ঢাকাতেও র্যাব ক্যাম্পে আমরা বলেছি, যত কয়েকটা জায়গা ওভারটেক করে আমাদের গাড়ি যায় প্রত্যেকটা থানাকেই আমরা ইনফরমেশন করেছি যে এই ঘটনা ঘটতেছে। সকল কোম্পানির গাড়ি থেকে এইভাবে চাঁদা রাখে। এখন আমরা চাঁদা না দেওয়ার কারণে আমাদের গাড়ি ওখানে প্লেস করতে দেয় না। আমাদের গাড়ি যেটা পায় ওই ড্রাইভার সহ মারে, গাড়ি ভাঙচুর করে। চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অচল অবস্থা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা পরিবহন সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে শেরপুর জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা আজ সারাদিন রয়েছি শেরপুর জেলায় এবং শেরপুর জেলার বিভিন্ন সংকট সমস্যা এবং সম্ভাবনা নিয়েই কিন্তু আমরা কথা বলছি। এবং সকাল থেকে আমরা শেরপুরের বিভিন্ন অঞ্চল কিন্তু ঘুরে দেখেছি এবং একটা সময়ে চাল উৎপাদনে যখন চাতালের আমরা এখানে দেখেছি প্রচুর চাতাল ছিল, তখন কর্মসংস্থানও কিন্তু শেরপুরে প্রচুর ছিল। তবে যত দিন গড়িয়েছে ততই কিন্তু আমরা লক্ষ্য করেছি চাতালের সংখ্যা কমেছে এবং সেই সংখ্যাতে সেই জায়গাতে জায়গা করে নিয়েছে সমিল এবং এর ফলে কর্মসংস্থান হারিয়েছেন অনেকে এবং সেরকম কর্মসংস্থান হারিয়েছেন এমন অনেকের সাথে আমরা কথা বলবো। আমরা বর্তমানে রয়েছি ঢাকলহাটিতে এবং চাতাল শ্রমিকদের ভেতরে যদি বলি সবচেয়ে বেশি ছিলেন নারী শ্রমিকরা এবং সেই নারী শ্রমিকদের কর্মসংস্থানের বর্তমানে যেমন অভাব রয়েছে তার পাশাপাশি অনেকেই কিন্তু এখনো বেকার রয়েছেন। চাচি, খুব ছোট্ট করে আসলে জানতে চাই, আমরা আগে যখন অনেক চাতাল ছিল, কাজ তো ছিল, এখন আসলে কিভাবে চলছেন? এখন কষ্টভাবে চলছে, কোনো চাতাল মাতাল কিছু চলে না, সব বন্ধ হয়ে গেছে। মানে শেরপুর এলাকার মধ্যে একটা চাতাল চলতেছে গুতম সাহেবে, যখন কষ্ট মষ্ট করে আসি ফিরাই দেয় না, কাজ কামড় কইরা ওই দিনটা চলাইতাছি, তাও বেতন আসিল, সব চাতাল বন্ধ, চলার মতো আঙ্গুর পথ নাই। এই চাতালটা আমাদের কইরা ধরে খাইতাছি, কম হোক বেশি হোক, 250 টাকার বেতন, ওখানে জামগা তাও 150 টাকা বেতন দিব। এইভাবে আমরা কেবে করে আমরা চলি। আপনাদের কাকি যদি একটুখানি বলতেন, এখন বেতন তো খুবই কম, তাই না? এই বেতনে কি আসলে চলা যায়? বেতন খুবই কম, চলা কঠিন, আমার চলে না, কাজ কম কম হয়, কদিন পর পর আই, চলা খুব কঠিন। যারা চাকরির এখন আর পান না, চাতালে যারা কাজ করতে পারে না, তারা আসলে কি করবে? তারা এখন কি করবে, চাতাল নাই কে, হানা সব বন্ধ, চলা হানা কাজ অনেক কাজ নেই। শুনছিলাম আসলে চাতাল বন্ধ হয়ে যাওয়ায় কিন্তু অনেক নারী কর্মসংস্থান হারিয়েছেন, তবে তার পাশাপাশি পুরুষ যারা কাজ করতেন তাদের নিয়েও আসলে জানতে চাই। চাতাল যখন ছিল অনেক কাজ ছিল, কিন্তু বর্তমানে আসলে এই চাতাল বন্ধ হয়ে যাওয়ার পরে কি করছেন? এখন তাতাল আমি রাস্তায় মিস্ত্রি ছিলাম, এখন তাতাল আমাদের সব বন্ধ, এখন চার দোকান করে খাইতেছি। আর অনেক অনেক ভাইয়েরা আছে, কেউ অটো চালাইতেছে, কেউ বেকার বই হয়েছে, এই পর্যন্ত মনে করুন চলতেছে। খুব তাতাল মিলি আবার চালু করা দরকার। অনেক শ্রমিক ভাইরা বই হয়েছে, অনেক কষ্টই আছে, কিছু নাই, কি করে খাবো? আমি দোকান করে খাইতেছি, অন্য অন্য অনেক কিছু ই হয়ে গেছে। কর্মসংস্থানের যেমন ঘাটতি রয়েছে, তার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি অনেকেই হয়তোবা অটো চালাচ্ছেন কিংবা এখনো কিন্তু মাদকের কথাও কিন্তু অনেকেই বারংবার বলছিলেন। আসলে সেখান থেকেও জানতে চাই, মাদকের আমরা এখানে অনেক প্রাদুর্য কিন্তু আমরা শুনতে পাচ্ছি, মাদক ব্যবসাও কি বেড়ে গেছে? হ্যাঁ, মাদক ব্যবসা বেড়েছে, অনেক মাদক অনেক লোক মাদক খায়, অনেক হিরোইনচির কোনো অভাব নাই, মুড়ির মধ্যে হিরোইনচি, অনেক হিরোইনচি, আবার ব্যবসায়ী অনেক ব্যবসায়ী আছে, কোনো না কারণে এগুলো বাইরে গেছে, হিরোইনচি বাইরে গেছে। কর্মসংস্থানের আসলে ঘাটতির কথা কিন্তু বারংবারই শুনছিলাম, কর্মসংস্থানের যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি নিয়ে আসলে জানতে চাই। কর্মসংস্থানের ঘাটতি বলতে আগে রাইস মিলগুলা যেমন তাতাল মিলগুলা মানে 90% মিলগুলা চলতো, এখন ওইগুলা চাউলগুলা মার্কেটে খায় না, মানে চাউলগুলা সমস্যা, ভাত টিকে না,
ঢাকার থেকে কমপ্লেন আছে যে ওই বাঁধগুলো টিকে না, এর ফলে আস্তে 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 সেগুলো বিলুপ্তের পথে। এখন বিকল্প কোনো কর্মসংস্থান কি হয়েছে? বিকল্প এখন মোটামুটি আগের তুলনায় পার বয়লার বাড়ছে, মাঝখানে কিছু বাড়ছিল, রাইস মিলগুলো ভালো চলছিল, এখন অনেকগুলাই কমে গেছে, এখন হাতে গোনা কয়েকটা মিল চলতেছে। তারপরেও অনেক শ্রমিকরা এখন মানে কোনো কাজ কাম ছাড়া তারা নিরুপায়ভাবে বসে আছে। যাদের সামর্থ্য আছে দোকান করতেছে, অটো চালাইতেছে, আর যাদের কোনো সামর্থ্য নাই তারা হয়তো নিশার পথে গেতেছে কিংবা চুরি ডাকাতির পিছনে তারা ছুটতেছে। এইটাই যে আমরা শুনছিলাম আসলে শেরপুর জেলা সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে কিন্তু বিভিন্ন মাদকের যেমন আমরা এখানে প্রকোপ শুনতে পাচ্ছি, তার পাশাপাশি কিন্তু কর্মসংস্থানহীন যারা রয়েছেন, অর্থাৎ বেকার যারা রয়েছেন, শিক্ষিত বেকার কিংবা বেকার যারা রয়েছেন, তারাও কিন্তু আসলে ঝুঁকিতে দিন যাপন করছেন। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব CSIRM DBC এক্সপ্রেসে শেরপুরের ভিন্ন কোনো অংশ থেকে ভিন্ন কোনো সংকট নিয়ে আবারও।